তার মানে পুলিশের লোকেরা প্রথমে কোনো কগনাইজেবল অফেন্সের কেস শুরু করতেই চাননি। তো এটা পুলিশের উপর মহলের লোকদের চাপ ছাড়া সম্ভব নয়। ইনকোয়েস্ট রিপোর্টে যেগুলো লিখেছে তারপর ওটাকে আত্মহত্যা বলা যায় না, তারপর ওটা ইউডি কেসে সীমাবদ্ধ রাখা যায় না, তখনই কেস করতে হয়। তো কেস না করে ইউডি কেস করে ইনকোয়েস্ট করছেন এবং বাড়িতে খবর দিচ্ছেন যে আত্মহত্যা, তার মানে এটা পুলিশ কিছু চাপা দিতে চাইছেন। একদম নিশ্চিতভাবে প্রমাণ করা যায় যেই অপরাধটা নির্দিষ্ট অপরাধী করেছেন। তাহলে অপরাধটা কী করে প্রমাণ হবে? তারা হেডফোনের কথা বলছে, বলে ঘাড় করে ঢুকেছে, সেই কোর্টে বলবে যে আমি ঘাড়ি করে ঢুকেছিলাম, পকেটে করে নিয়ে বেরিয়েছি, তাতে কী হয়েছে? এই যে যখন হেডফোন মিলিয়ে দেখার কথা হচ্ছে, যদি হেডফোন মিলিয়ে দেখেন যে কে রেপ করেছে, কোন করেছে জানা যাচ্ছে, তাহলে আপনি ইউডি কেস করলেন কেন? অর্থাৎ পুলিশের যে কার্যকলাপ সেটা কোর্টে সন্দেহের জন্ম দেবে এবং বেনিফিট অফ ডাউট সবসময় 21% পায়। দেখুন, এটা একটা ভাওতাবাজি। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুবই সিদ্ধহস্ত। কারণ ঘটনা ঘটেছে 8 তারিখ দিনগত রাত্রে, 9 তারিখ আর্লি আওয়ার্সে, মাঝে একটা রবিবার চলে গিয়েছে এবং আমি পুলিশ যেভাবে প্রমাণ জোগাড় করছে, আমি যেটা বললাম, যাতে আসামি ছাড়া পায় সেরকম। তো এর পরে রবিবার হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ পর্যন্ত যদি এদেরকে প্রমাণ লোপানের কাজ চালাতে দেওয়া হয়, তারপরে সিবিআই কেন, যে কোনো এজেন্সিকে দিলে তারা অপরাধীর সাজার ব্যবস্থা করতে পারবে না। কারণ এই হোমিসাইড আর রেপের কেসে প্রথম কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, এত যে অসঙ্গতি বিভিন্ন লোকের স্টেটমেন্টে কি ইঙ্গিত করছে? আমি তো প্রথম থেকে বলছি যে কিছু একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। দেখুন, কেন করেছিল এটার একমাত্র কারণ হতে পারে যে প্রভাবশালী কোনো ব্যক্তির চাপ ছিল এটাকে কেস না করতে। না হলে দেখুন যে ইনকোয়েস্ট রিপোর্ট, যেখানে 10-11টা ইনজুরির কথা বলা হচ্ছে বা অন্যান্য আনুষঙ্গিকতাকে হাফ নেকেড বলা হচ্ছে, তো সেটাকে শুধুমাত্র একটা ইউডি কেস স্টার্ট করে এটা করা হচ্ছে, তখনও কোনো রেপ বা মার্ডার কেস স্টার্ট করা হয়নি। তার মানে পুলিশের লোকেরা প্রথমে কোনো কগনাইজেবল অফেন্সের কেস শুরু করতেই চাননি। তো এটা পুলিশের উপর মহলের লোকদের চাপ ছাড়া সম্ভব নয় এবং সেই উপর মহলের লোকদের ওপর তারও উপর মহলের লোকদের চাপ ছাড়া সম্ভব নয়। কারণ যে কোনো পুলিশ অফিসার যিনি ইনকোয়েস্ট করছেন, যা লিখেছেন সেটা থেকে ইউডি কেস করার কোনো কারণ নেই। তাদের মানে নিয়মিত কেস করা দরকার ছিল, মানে মার্ডারের এবং রেপের। মৃতার বাড়িতে ফোন করে সরাসরি বলা হলো আত্মহত্যা করেছে, কি জানানো হলো কার নির্দেশে? দেখুন, এটা এই যে ইউডি কেসের কথা আমি বললাম, ইনকোয়েস্ট রিপোর্ট যখন করা হচ্ছে তখন ইউডি কেস আছে, কেস হয়নি। অর্থাৎ সেটাও আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আত্মহত্যা করলে ইউডি কেস হয়, অন্যভাবে কোনো অস্বাভাবিক মৃত্যু হলেই আনন্যাচুরাল ডেথ কেস হয়। অতএব তারা যা করেছে সেটা যাতে সঙ্গতি থাকে সেরকম ভেবেই করেছে, কিন্তু পরবর্তীকালে যা বেরিয়ে গিয়েছে তার সঙ্গে এটা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। একদম বলছেন সেটা? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইনকোয়েস্ট রিপোর্টে যেগুলো লিখেছে তারপর ওটাকে আত্মহত্যা বলা যায় না, তারপর ওটা ইউডি কেসে সীমাবদ্ধ রাখা যায় না, তখনই কেস করতে হয়। তো কেস না করে ইউডি কেস করে ইনকোয়েস্ট করছেন এবং বাড়িতে খবর দিচ্ছেন যে আত্মহত্যা, তার মানে এটা পুলিশ কিছু চাপা দিতে চাইছেন, সঠিকভাবে তদন্ত করতে চাইছেন না। স্যার, আপনি তো একজন প্রাক্তন পুলিশ কর্তা, এই প্রশ্নটা তো উঠে আসে যে মৃতার বাড়িতে ফোন করে সরাসরি বলা হলো আত্মহত্যা, তারপরেই বডি তড়িঘড়ি পোস্টমর্টমে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করছিল পুলিশ? দেখুন, আমি তো বললাম যে যখন পুলিশ কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে সত্য ঘটনা, তখন তাড়াতাড়ি বডিটাকে ডিসপোজ অফ করে দেওয়া দরকার। কারণ তার শরীরে যেসব ইনজুরি আছে
বা তার শরীর থেকে অন্য যেগুলো পাওয়া যেতে পারে। কি কি পাওয়া যেতে পারে যদি আপনি চান আমি সেগুলো বলতে পারি। একদম। তো সেগুলো ডেড বডিটা থাকলে সেগুলো পাওয়া সম্ভব, ডেড বডিটাকে যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে সম্ভব নয়। তার জন্যই তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। পোস্টমর্টম করার সঙ্গে বাবা মা হাতে ডেড বডিটা না দিয়ে পুলিশের লোকেরাই ডেড বডি নিয়ে বাড়িতে চলে গিয়েছে এবং তারপরে তাদেরকে সেটা পোড়াতে বাধ্য করেছে। আর স্যার কি কি কারণ যদি একটু বিস্তারিতভাবে বলেন। কি কি কারণ মানে ডেড বডি থেকে কি পাওয়া যেত সেটা বলছি। একদম। দেখুন, প্রথমত যখন তাকে গলা টিপে খুন করা হয়েছে, পোস্টমর্টমে উদ্ধৃত করে বলছে, এটা পোস্টমর্টমে সত্যি আছে কিনা আমি জানি না, যে তার মুখ নাক চাপা দেওয়া হয়েছে। তো তাহলে যে হাত দিয়ে চাপা দেওয়া হবে সে আঙুলের ছাপ তো মুখে নাকের কাছাকাছি গলায় পাওয়ার কথা। পুলিশের লোকেরা সেগুলো পেয়েছে কিনা পরের কথা, সেগুলো পাওয়ার চেষ্টা করেছে বলে আমরা জানি, এক নম্বর। দ্বিতীয়ত, যে কোনো রেপ কেসে এবং এখানে বিশেষ করে যে মৃতার যৌনাঙ্গ থেকে রক্ত বেরিয়েছে এবং এখন পরে জানা যাচ্ছে যে যাকে ধরা হয়েছে তার কাপড়ে রক্তের দাগ ছিল, সে ধুয়ে ফেলেছে, তাকে সুযোগটা দেওয়া হলো কেন ধুয়ে ফেলার জন্য। প্রথমত যে মৃতার যৌনাঙ্গে যখন রক্ত আছে তখন যে অপরাধী তার যৌনাঙ্গে রক্ত থাকার সম্ভাবনা, আপনি বুঝতে পারছেন কারণটা। এবং অনেক কয়েকদিন পরেও সেখান থেকে রক্ত উদ্ধার করা সম্ভব এই জন্যে যে যেসব পুরুষদের সার্কামসিশন দেওয়া হয় না তাদের একটা চামড়া দিয়ে শিশ্নমণ্ডটা ঢাকা থাকে এবং সেটা সরালে একটা গ্ল্যান্স যেটা সেখানে খাঁজ পাওয়া যায়, সেই খাঁজে আর এই চামড়ার মাঝখানে রক্ত আটকে থাকতে পারে স্নান করার পরও, যদি না খুব সাবধানভাবে সেটা পরিষ্কার করা হয়। তো সেখান থেকে রক্ত সংগ্রহ করার কোনো চেষ্টা করা হয়েছে বলে আমরা জানি না। আর একটা কথা, দেখুন আমাদের যে রেপ কেস তদন্ত করার জন্য যখন তদন্তকারী অফিসার যান তাদের জন্য একটা স্পেশাল কিট আছে। কিটে অন্যান্য জিনিসের মধ্যে একটা চিরুনি থাকে। চিরুনিটা কেন থাকে জানেন? যে ওই ভিকটিমের যৌনাঙ্গের আশেপাশে যে চুল আছে সেখানে অপরাধীর ওই পিউবিক হেয়ার দু একটা পাওয়া যেতে পারে। বুঝতে পারছেন কি কারণে পাওয়া যেতে পারে। তো সেইটা তাদের কাছে চিরুনি ছিল কোনো তো পরের কথা, সেইটা পাওয়ার বা সিজ করার কোনো চেষ্টা করা হয়েছে বলে আমাদের জানা নেই। আমাদের যে ট্রেনিং দেওয়া হয়েছিল তখন এটা শেখানো হয়েছিল যে যখন পুরো ইন্টারকোর্স হচ্ছে এবং স্পার্ম ইজাকুলেশন হয়েছে তখন সেই সিমেন বা স্পার্ম যে ভিকটিম তার থাইয়ের ভিতরের দিকে যে চুলগুলো আছে সেখানে লাগতে পারে এবং জড়িয়ে যেতে পারে। আমাদের ট্রেনিংয়ের সময় এটা শেখানো হয়েছিল যে এরকম জড়ানো চুলগুলোকে কাঁচি দিয়ে কেটে সিজ করা, কারণ এখানে অপরাধের সিমেন এবং কি স্পার্মও পাওয়া যেতে পারে এবং এর ডিএনএ অ্যানালিসিস করে একদম নিশ্চিতভাবে প্রমাণ করা যায় যে এই অপরাধটা নির্দিষ্ট অপরাধী করেছেন। কিন্তু এরকম কোনো কিছু করা হয়েছে বলে আমার জানা নেই। এবং রেপ কেসে এটা অবশ্যই করতে হবে যে ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করতে হবে, সেখানে সিমেন এবং তার সঙ্গে স্পার্মও থাকতে পারে। তো যদি অপরাধী সিক্রেটার হয় তাহলে জাস্ট ব্লাড গ্রুপিং করেই বলে দেওয়া যাবে যে একজন লোক রেপ করেছেন না একাধিক লোক ছিলেন। আর যদি সিক্রেটার নাও হন তার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করলেই জানা যাবে যে একজন লোক ছিল না একাধিক লোক ছিল। তো এটা করা হয়েছে বলে আমার জানা নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখন আমাদের কোনো নেতাতিথি বলছে যে ফাঁসি দেব, ফাঁসি দেওয়ার মালিক তো যিনি বিচার করবেন তিনি তখনই ফাঁসি দিতে পারবেন
যে বিয়ন্ড রিজনেবল ডাউট যদি অপরাধটা প্রমাণ হয়, তো যেভাবে পুলিশ তদন্ত করছে, তো বিয়ন্ড রিজনেবল ডাউট তো দূরের কথা, অপরাধ প্রমাণ হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না। এবং এরকম তদন্ত চললে আসামি যদি ছাড়া পেয়ে যান তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। যিনি ভিকটিম, তার শরীর থেকে যেসব প্রমাণ অপরাধের বিরুদ্ধে পাওয়া যেতে পারত সেগুলো জোগাড় করা হয়নি। অর্থাৎ এই সায়েন্টিফিক এভিডেন্সগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট অপরাধ প্রমাণ করতে পারে, কিংবা অপরাধীকে ধরেও তার থেকে যে তার শরীরে ওই ভিকটিমের চুল আছে কিনা, তার ভিকটিমের রক্ত তার যৌনাঙ্গে বা কাপড়ে আছে কিনা, সেটাও পুলিশ সিজ করেছে বলে আমরা জানতে পারছি না। তাহলে অপরাধটা কী করে প্রমাণ হবে? তারা হেডফোনের কথা বলছে, বলে ঘাড় করে ঢুকেছে, সে কোর্টে বলবে যে আমি ঘাড়ি করে ঢুকেছিলাম, পকেটে করে নিয়ে বেরিয়েছি, তাতে কী হয়েছে? এই যে যখন হেডফোন মিলিয়ে দেখার কথা হচ্ছে, যদি হেডফোন মিলিয়ে দেখেন যে কে রেপ করেছে, কোন করেছে জানা যাচ্ছে, তাহলে আপনি ইউডি কেস করলেন কেন? অর্থাৎ পুলিশের যে কার্যকলাপ সেটা কোর্টে সন্দেহের জন্ম দেবে, এবং বেনিফিট অফ ডাউট সবসময় 21% পায়। যে হাসপাতালে অমন ভয়ঙ্কর একটা অপরাধ সংগঠিত হলো এবং অপরাধটা ঘটলো যেখানে, আর সেখানেই পোস্টমর্টেম করার উদ্দেশ্য। দেখুন, এটা আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন। যারা অপরাধটা করেছে, যারা পোস্টমর্টম করবেন, তাদের সঙ্গে যদি জানাশোনা থাকেন এবং তাদেরকে প্রভাবিত করতে পারবেন এরকম মনে হয়, তাহলে সেখানে করার কারণটা আপনি বুঝতে পারছেন। তবে নিরপেক্ষতা দেখানোর জন্যে অন্য জায়গায় করলেই এটা ভালো হতো, কিন্তু সেটা করা হয়নি। পেছনের উদ্দেশ্য, পেছনের উদ্দেশ্য যে ওখানে যে লোক আছে যারা পোস্টমর্টমটা ওখানে করিয়েছে, তারা যদি মনে করেন যে এদেরকে প্রভাবিত করা যাবে, তাহলে সেটাই উদ্দেশ্য। অন্য জায়গায় সেটা সম্ভব নাও হতে পারে, সেখানকার লোকগুলো জানাশোনা। অন্ধ দলদাস হিসেবে খ্যাত ডক্টর নির্মল মাঝি আর ঠিক কি উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টা বসেছিলেন? দেখুন, নির্মল মাঝি ডাক্তারি করেন কোথায় আমি জানি না, কিন্তু উনি শাসক দলের নেতা এবং মাঝে মাঝে বেফাস কথাবার্তা বলেন, এইটুকু আমি জানি। অতএব শাসক দলের লোকেরা তাকে পাঠালে তিনি যাবেন, এটা খুবই স্বাভাবিক। তার যাওয়ার যৌক্তিকতা থাকুক আর না থাকুক, নাহলে কী জন্য তিনি যাবেন? উনি আরজি করে কে বা সরকারের কে আমি তো জানি না। তো উনি যখন যাচ্ছেন তখন শাসক দলের নেতা হিসেবে যাচ্ছেন। প্রাথমিক রিপোর্টে স্যার 2 প্রকারের সিমেনের নমুনা পাওয়া গেছে, সেক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরে দায় স্বীকার করছে, এমন প্রচার কেন করা হচ্ছে? দেখুন, আমি একটা কথা উল্লেখ করতে চাইছি যে পুলিশের লোকেরা যে ইনকোয়েস্ট রিপোর্ট করেছেন, সেখানে কোথাও আমি দেখতে পেলাম না যে তারা ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করেছে। তো সেখান থেকে যদি যারা অপরাধ করেছেন তারা সিক্রেটার, তাহলে ব্লাড গ্রুপিং করে 2 জন কি 3 জন ছিলেন, অর্থাৎ একাধিক জন ছিলেন, সেটা বলা সম্ভব। কিন্তু যদি সিক্রেটার না হয় তাহলে তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে হবে, তারপর বলা যাবে। কিন্তু তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোথাও করা হয়েছে এরকম কথা আমি শুনিনি, বা তাদের ব্লাড গ্রুপিং করে এটা পাওয়া গিয়েছে এরকম কথা আমি শুনিনি। কি করে এটা বলা হচ্ছে সেটা আমি বলতে পারবো না, আমার জানা নেই। স্যার, একটা কথা তো, একটা ডাউট তো বারবারই চোখের সামনে ভাসছে, সেটা হচ্ছে সেমিনার হলে খুব বেশি আসবাবপত্র নেই আর যথেষ্ট বড় জায়গা, সেখানে একটা হেডফোনের তার আবিষ্কার করতে পুলিশের 24 ঘন্টা লেগে গেল কেন? আমি তো এই কথাটাই বললাম যে যখন তারা ইনকোয়েস্ট করছেন, মানে কেস শুরু করেননি, তখন তারা এই হেডফোনের তারের কথা বলছেন না কেন? আর এই হেডফোনের তার বলছেন যে যাকে ধরা হয়েছে তার ফোনের সঙ্গে যোগ হয়েছে, তো সেইটা এই যোগাযোগ স্থাপনটা কে করেছে? পুলিশের লোকেরা করেছেন। করলে সেটা নিরপেক্ষ সাক্ষীর সামনে করেছেন,
যদি না হয় তাহলে ওটা তো মানে কোর্টে গ্রাহ্যই হবে না। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ধৃত ব্যক্তি নাকি নেশাগ্রস্ত মানুষ, বিকারগ্রস্ত মানুষ। তাহলে অসুস্থ মানুষের পক্ষে একটা 31 বছরের মেয়ের উপর এত আঘাত করা কি সম্ভব? সেই প্রশ্ন তো থেকেই যায়, বলুন। আমি আপনাকে আর একটা প্রশ্ন করছি। যাকে ধরা হয়েছে সে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তার বাড়ির অন্য লোকেরাও কলকাতা পুলিশে কিন্তু কাজ করে, তার একজন দিদির ইন্টারভিউ বিভিন্ন মাধ্যমে দেখানো হয়েছে। অতএব তারা যে প্রভাবশালী কারোর দ্বারা চালিত হন এই ব্যাপারটা খুব পরিষ্কার হয়। আর তার নিয়োগ হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে, তিনি ওয়েলফেয়ার কমিটিতে কাজ করছেন, তিনি কলকাতায় বাড়ি, পুলিশ হলেও তার ব্যারাক পাওয়ার কথা নয়। আর তিনি পুলিশের লোক না, পুলিশের ব্যারাকে থাকছেন কী করে? আর তিনি পুলিশের লোক না, পুলিশ মোটরসাইকেল ব্যবহার করছেন কী করে? অর্থাৎ এখানে পুলিশের উপরতলার লোকদের বা শাসক দলের উপরতলার লোকদের তার সঙ্গে যোগাযোগ আছে, এবং দেখা যাবে যে অপরাধের সঙ্গেও তাদের যোগাযোগ আছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যই পুলিশ এই কেস শুরু না করে ইডি কেস করে সারতে চাইছিলেন। কিন্তু আন্দোলন জোরদার হওয়ার ফলে তারা কেস করতে বাধ্য হয়েছেন, এবং যার ফলে তাদের প্রথম দিকের কাজ, ওই যে আপনি বলছেন যে বাড়িতে খবর দেওয়া যে আত্মহত্যা করেছে, বা যে ইউডি কেস করা এবং পরবর্তীকালে কেস করা এবং বলা যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে, এই দুটোর সঙ্গে বৈপরীত্য আছে। এই বৈপরীত্যটা আসামির ডিফেন্সে কাজে লাগবে, প্রসিকিউশনের কাজে লাগবে। একদম বলছেন সেটা, সেই অনুমানই স্পষ্ট করছেন, তাই তো? 11 জনের প্রাথমিক তদন্ত কমিটিতে অধিকাংশই সন্দেহভাজন এই মুহূর্তে, যেহেতু তারা ঘটনার সময় ডিউটিরত ডাক্তার ও ইন্টার্ন। এমন তদন্ত কমিটির মানেটা কি? দেখুন, আমি বলতে পারবো না যে তদন্ত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা এই অপরাধের সঙ্গে যুক্ত কিনা। এইটুকু বলতে পারি যে অপরাধের সঙ্গে যুক্ত লোককে যদি তদন্ত কমিটিতে রাখা হয় তাহলে তো সেই অপরাধটাকে ঢাকার চেষ্টা করবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। অপরাধের সত্যি ঘটনা বেরিয়ে আসুক সেটা চাইবে না, সেটা একদমই কাম্য না। স্যার, এই মুহূর্তে যে অভিযোগটা সব থেকে বেশি স্পষ্ট হচ্ছে, একদম ভয়ঙ্কর অভিযোগ, সেটা হচ্ছে এই যে আরজিকর মেডিকেল কলেজের তরুণী ডাক্তার খুনে পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা পুলিশের, অভয়া ধর্ষণ খুনে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা পুলিশের, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে অভিযোগ অভয়ার বাবা মায়ের, দাবি জেপিডির যুগ্ম সম্পাদক সুবর্ণ গোস্বামী। কি বলবেন? এটা খুবই লজ্জাজনক ঘটনা। পুলিশের কাজ যে কগনাইজেবল অফেন্স হচ্ছে সেটাকে তদন্ত করে অপরাধের সাজার ব্যবস্থা করা। টাকা দিয়ে অর্থাৎ কাউকে ঘুষ দিয়ে তার মুখ বন্ধ করা পুলিশের শুধু কাজ নয় না, এটা অপরাধ। পুলিশের যে লোক করেছে তার চাকরি যাওয়া উচিত, সাজা হওয়া উচিত। আর এই পুলিশকেই ডেডলাইন দিচ্ছেন মুখ্যমন্ত্রী, রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে সিবিআই কে দিয়ে দেবো বললেন তিনি। কি বলবেন? দেখুন, এটা একটা ভাওতাবাজি। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুবই সিদ্ধহস্ত। কারণ ঘটনা ঘটেছে 8 তারিখ দিনগত রাত্রে, 9 তারিখ আর্লি আওয়ার্সে, মাঝে একটা রবিবার চলে গিয়েছে। এবং আমি পুলিশ যেভাবে প্রমাণ জোগাড় করছে, আমি যেটা বললাম, যাতে আসামি ছাড়া পায় সেরকম। তো এর পরে রবিবার হচ্ছে 18 তারিখ। তো 18 তারিখ পর্যন্ত যদি এদেরকে প্রমাণ লোপানের কাজ চালাতে দেওয়া হয়, তারপরে সিবিআই কেন, যে কোনো এজেন্সিকে দিলে তারা অপরাধের সাজার ব্যবস্থা করতে পারবে না। কারণ এই হোমিসাইড আর রেপের কেসে প্রথম কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম যে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশ থেকে যে প্রমাণগুলো আসামিকে সাজার কাঠগড়ায় নিয়ে যেতে পারে সেগুলো সংগ্রহ করা হয়নি। যাকে ধরা হয়েছে তার শরীর থেকে যে প্রমাণগুলো তাকে সাজার দিকে নিয়ে যেতে পারে সেগুলো করা হয়নি। তো এরকমভাবে রবিবার পর্যন্ত যদি পুলিশের লোকেরা সুযোগ পায়, এর আগে তো আপনারা সারদা তদন্ত কেসে দেখেছেন যে সম্পূর্ণ প্রমাণটা লোপাট করে
তারপর সিবিআইকে দেওয়া হবে। তো এরপরেও যদি এই রবিবারের পর সিবিআইকে দেওয়া হয়, তাহলে সে দেওয়ার কোনো অর্থ হবে না। সিবিআই কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। এখন এই পোস্টমর্টমের ডাক্তারবাবুরা যদি কিছু ওই ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করে থাকেন বা সেগুলো পরীক্ষা করার জন্য রেখে থাকেন, তাহলে কিছু হতে পারে, নাহলে পুলিশ যা করেছে তার থেকে কিছু হওয়ার সম্ভাবনা নেই। আহ, তিনি আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন যেদিন ঘটনা ঘটে সেদিন আমি ঝাড়গ্রামে ছিলাম, পুলিশ কমিশনার খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে বলি এটা নক্কারজনক ও বেদনাদায়ক ঘটনা, অভিযুক্তের যেন শাস্তি হয়, আমি চাই ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, তাহলে বিচার তাড়াতাড়ি হবে, তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কিছু লোক সামাজিক অবক্ষয়ের মধ্যে এখনো রয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ওখানে নার্স সিকিউরিটি সকলে ছিল, তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না। আমি পুলিশকে বলছি, বাবা মা বলেছেন ওদের ভিতর কেউ আছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন। দেখুন, মুখ্যমন্ত্রী যেসব কথাবার্তা বলে সেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে। আমি কেন বলছি, মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি পুলিশ মন্ত্রীও, তিনি ফাঁসি যাওয়ার তার কোনো অধিকার আছে কিনা আমি জানি না। বিচার যখন হবে, সেই কোর্টে যিনি পাবলিক প্রসিকিউটর থাকবে, সাক্ষ্য প্রমাণ যদি দিতে পারেন, তাহলে তিনি ফাঁসি চাইতে পারেন। ফাঁসি চাইলেই তো ফাঁসি হয়ে যায় না, মুখে বলে দিলেন, লোকেরা খুশি হয়ে গেল, এই জন্য তিনি বলছেন। অপরাধীর ফাঁসির জন্য তিনি বলছেন না, অপরাধীকে তিনি আড়ালি করতে চাইছেন। তিনি পুলিশ মন্ত্রী, তার অধীনে পুলিশরা যেরকমভাবে কাজ করছে, তার থেকে মনে হয় যে তিনি অপরাধীদের আড়াল করতে চাইছেন। মুখ্যমন্ত্রী বলছেন আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি পারে দোষীদের গ্রেফতার করুক, যদি রবিবার পর্যন্ত না পারে কারণ ভিতরেও তো অনেকে আছেন, তাই এই কেসটা তখন আমরা আর নিজেদের হাতে রাখবো না, সিবিআই কে দিয়ে দেবো। তার কারণ আমার এতে লেনা দেনা কিছুই নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কি বলবো? তো সিবিআইকে তিনি যখন খবর পেলেন অন্য লোকেরা দাবি করছিলেন, তখন উনি সিবিআইকে দিয়ে দিতেন, তাহলে তার পুলিশের লোকেরা যে ইডি কেস করেছিলেন তাদের দফা রফা হতো। যে তিনি এতগুলো ইনজুরি লিখছেন, হাফ নেকেড ডেড বডি দেখছেন, এবং তার যে অবস্থা বর্ণনা করেছেন ইউডি কেসের ইনকোয়েস্ট রিপোর্টে, তারপর সেখানে ইউডি কেস থাকতে পারে না। ইউডি কেস তখনই হয় যখন যে কোনো কগনাইজেবল অফেন্স হয়নি, আনন্যাচুরাল ডেথ হয়েছে। তো যেখানে অপরাধ পরিষ্কার দেখা যাচ্ছে, সেখানে আনন্যাচুরাল ডেথ পুলিশ কেন রেজিস্টার করে? তো পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তার অধীনে পুলিশ ঠিকমতো কাজ করছে না। আমি আর একটা কথা বলছি, দেখুন, পুলিশ কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে অন্য কোনো এজেন্সি যদি তদন্ত করে তাহলে আপত্তি নেই। আমি সবিনয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে কোন আইন তাকে অন্য কোনো এজেন্সি তদন্ত করলে আপত্তি করার অধিকার দিয়েছে? যার আপত্তি করার অধিকারই নাই, তিনি কি করে বলেন যে আমার আপত্তি নেই? অর্থাৎ যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর কথাটা উনি রিপিট করেছেন। তিনি পুলিশ অফিসার হিসেবে কাজ করছেন না, শাসক দলের নেতা হিসেবে কাজ করছেন, যার জন্য তার পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। কমিশনারদের পার্টির লাইনে কথা বলা এই প্রথম নয়। আপনাদের মনে থাকবে যে পার্ক স্ট্রিটে রেপের ঘটনায় যে মামলা হয়েছিল, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলে দিয়েছিলেন যে এটা সাজানো ঘটনা, এবং তার কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সামনে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বলে দিয়েছিলেন যে এটা সাজানো ঘটনা। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে যে এটা সাজানো ঘটনা নয়, সত্যিকারের রেপ হয়েছিল, এবং যারা রেপ করেছিল তাদের অ্যারেস্টও করা হয়েছিল। অবশ্য যিনি অ্যারেস্ট করেছিলেন তাকে পুরস্কারের পরিবর্তে তিরস্কার করা হয়েছিল। অতএব এক্ষেত্রে এই কেসে পুলিশ কমিশনার যেসব কথাবার্তা বলেছেন বা যে কাজ করেছেন, সেটা এই রাজ্যের পুলিশ কমিশনারদের কাজ করার সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়, সঙ্গতিপূর্ণ, বেআইনি কাজ করার আর একটা উদাহরণ। স্যার,
চাপের মুখে শেষমেশ ইস্তফা দিলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। উনি বলছেন আমার মেয়ের মৃত্যু হয়েছে, আমি বাবা হিসেবে পদত্যাগ করলাম। কি বলবেন? তাহলে তদন্তটা যাতে ঠিকভাবে হয় এবং তার বাড়িতে যে তার এক স্টাফ আত্মহত্যার খবর দেয় সেটা হতো না। আসলে ওখানকার প্রিন্সিপালের বিরুদ্ধে অনেক দিন ধরে অভিযোগ আছে। তিনি নিজে বলছেন যে লুটেপুটে খাওয়া, যেখানে একটা চক্র কাজ করছে, তার মানে উনি আর একটা চক্রের সঙ্গে যুক্ত এবং সেই চক্র থেকে তিনি টাকা তুলে শাসক দলকে দিচ্ছেন। নাহলে কি করে জানবেন যে তাকে তাড়ানো হচ্ছে লুটেপুটে খাওয়ানোর জন্য? তো এর আগে তার 3বার ট্রান্সফার হয়েছে, 3বারই তার ট্রান্সফার বা ক্যান্সেলও হয়েছে। তো যদি ট্রান্সফারের দরকার না থাকে তাহলে 3বার ট্রান্সফার কেন? আর যদি 3বার ট্রান্সফার হয়েছে তাহলে তার সে ট্রান্সফার ক্যান্সেল কেন? আবার দেখুন, তিনি পদত্যাগ করেছেন পদ থেকে এবং সার্ভিস থেকে। তিনি বলছেন যে আমাকে কেউ বলেনি, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে আমরা সরিয়ে দিয়েছি এবং তার প্রিন্সিপাল পদের থেকে পদত্যাগ গ্রহণ করলেও চাকরি থেকে পদত্যাগ গ্রহণ করা হচ্ছে না। তার অর্থটা কি? যে প্রিন্সিপাল যা বলছেন সেই কথাগুলো সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম। মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম। যে যার সুবিধা মতো কথা বলে দিচ্ছে, একের সঙ্গে অপরের যে সঙ্গতি থাকা দরকার এটাও তারা মনে করছেন না। ক্ষমতার এতটাই দ্বন্দ্ব। স্যার, এত যে অসঙ্গতি বিভিন্ন লোকের স্টেটমেন্টে কি ইঙ্গিত করছে? আমি তো প্রথম থেকে বলছি যে কিছু একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে, যার জন্য অসঙ্গতি। প্রথমে ইডি কেস হচ্ছে, বাড়িতে আত্মহত্যার খবর দেওয়া হচ্ছে, পরবর্তীকালে চাপে বলে কেস শুরু করা হচ্ছে, তখন ধর্ষণের কথা বলা হচ্ছে, রেপের কথা বলা হচ্ছে। তো রেপ আর ধর্ষণের উপর ইডি কেস কী করে হয়? পুলিশ এর উত্তর দিতে পারবে? আমার শেষ প্রশ্ন স্যার আপনাকে, 9ই আগস্ট আরজি কর হাসপাতালের এই ঘটনা, তারপরে কেন পদত্যাগ করলেন না সন্দীপ? উঠছে প্রশ্ন, গ্রেপ্তারি এড়াতে কি ইস্তফা অধ্যক্ষের? না, শুধু তাই নয়, কারণ এরপরও তিনি গ্রেপ্তার হতে পারেন। মানে যখন পদে ছিলেন তিনি কোনো অপরাধ করে থাকলে তার দায় যে উনি রেজিগনেশন দিলেন আর মাফ হয়ে গেল তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা এতটাই, আপনি তো নিজেও বললেন যে শুধু রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে নয়, অন্য লোকেরাও আন্দোলনে যুক্ত হচ্ছে। দিল্লিতে, জয়পুরে, লখনৌতে, অন্যান্য রাজ্যেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, রাজ্যের দুর্নাম হচ্ছে। তো প্রিন্সিপালকে রেজিগনেশন দিতে বলে তার রেজিগনেশন দেওয়ার পর যদি আন্দোলনকারীরা একটু নরম হয়, তার জন্য এটা করা হয়েছে। উনি যে পদে ছিলেন তার থেকে হয়তো ভালো পদ তাকে দেওয়া হবে, কারণ তিনি শাসক দলের নেত্রীদের কাছের লোক। তাহলে তিনি পদত্যাগ করার পরও তার পদত্যাগ গ্রহণ করা হচ্ছে না সার্ভিস থেকে।